আগামীকাল পৈতৃক ভিটা বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল প্রস্তুতি সম্পন্ন, উৎসব মুখর পুরো বগুড়া জেলা। তিস্তা মহাপরিকল্পনা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত বাস্তবায়ন করা হবে, সংসদে পানি সম্পদ মন্ত্রী। জ্বালানি তেলের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার। ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ আজ থেকে কার্যকর। বিশ্ববাজারের সাথে তাল মেলাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে, বললেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেল মূল্য বৃদ্ধির সঙ্গে আইএমএফ এর শর্তের সম্পর্ক নেই, বললেন অর্থমন্ত্রী। প্রবাসীরা বাংলাদেশের সম্পদ, দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। দেশে ক্রমেই বাড়ছে হাম সংক্রমণ, দেশব্যাপী হামের টিকাদান শুরু হচ্ছে আগামীকাল। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১ এপ্রিল। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তির আলোচনা অনিশ্চিত। ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এবং সিরিজ বাঁচানোর লড়াইয়ে মিরপুরে আগামীকাল সকালে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আগামীকাল নিজের পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে যাচ্ছেন তারেক রহমান। সোমবার বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় এটি তাঁর প্রথম জনসভা। এই সফরকে ঘিরে পুরো জেলায় চলছে সাজ রব। বর্ণিল সাজে সেজেছে পুরো নগরী। প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করা হবে। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া এখন অপেক্ষার শহর। উন্নয়ন, আশা-আকাঙ্ক্ষা আর দীর্ঘদিনের অভাব অভিযোগ পূরণের প্রত্যাশায় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। নতুন নতুন উন্নয়নের সুসংবাদের আশায় প্রহর গুনছেন এখানকার মানুষ। জনগণের প্রত্যাশা দীর্ঘ ১৭ বছরের অবহেলা আর বঞ্চনার অবসান হবে। সেই সঙ্গে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে এই জনপদের চিত্র। সোমবার সড়কপথে প্রধানমন্ত্রী পৌঁছাবেন বগুড়ায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো তিনি যাচ্ছেন নিজের পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়িতে। সোমবার বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে হবে প্রধানমন্ত্রীর জনসভা। দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় এটি তার প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়ার মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। উনি আজকে বাগবাড়ির মাটিতে তার যে নিজের বাবার জন্মভূমিতে আসছেন, এটা আমাদের আনন্দ উৎসাহর কমতি নেই। ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে এই এলাকার একটা মেসেজ দিয়েছেন যে আমাদের গরিব অসহায় যারা আছে তাদের পাড়ায় মহল্লায় আনন্দের উল্লাস এবং উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। বগুড়ায় যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, ওই বিশ্ববিদ্যালয় আমাদের বাগবাড়ি এই এলাকায় যেন হয়, এটা আমাদের প্রাণের দেবী। এই বিশ্ববিদ্যালয়টা হলে আমাদের এখানকে বেকারদের জন্য একটু ভালো হবে, এখানে অর্থনীতির জন্য হবে। ওনার এই সফরকে কেন্দ্র করে আমাদের এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা সবাই অনেক খুশি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একাধিক প্রকল্পের উদ্বোধন করা হবে। আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন, ই-বেল বন্ড কার্যক্রম চালু, বিচার ব্যবস্থায় আনবে নতুন গতি। আর বহু প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে বদলে যাবে নগর ব্যবস্থাপনার কাঠামো। ১৯ বছর পর আগামীকাল উনি আসছেন এখানে ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করবেন। সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে হামের ভ্যাকসিন উনি আনুষ্ঠানিকভাবে এখান থেকে উদ্বোধন করবেন। জিয়াউর রহমান গ্রাম
হসপিটাল পরিদর্শন করবেন। এরপরে ঐতিহাসিক চৌকিদহ খাল, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে খনন করেছিলেন, ওনার বাবার হাতে খনন করা খালটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনঃখননের উদ্বোধন করবেন। এরপরে গ্রামের বাড়িতে, ওনার নিজ বাড়িতে কিছুক্ষণ পরিবারের সঙ্গে, স্থানীয় সংসদ সদস্য নেতৃবৃন্দের সাথে সময় অতিবাহিত করবেন। এর আগে বগুড়াতে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন, ইবিএল বন্ডের উদ্বোধন করবেন, বগুড়া বার সমিতির 10 তলা ভবনের উদ্বোধন করবেন এবং এখান থেকে ফিরে গিয়ে বগুড়া জেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়ার জনগণের সঙ্গে সাক্ষাৎ এবং একটি জনসভায় উনি ভাষণ দেবেন। শুধু বাগবাড়ির গাবতলী নয়, পুরা বগুড়াবাসীর মধ্যে আমি একটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং প্রাণ ভাঙ্গা জোয়ার নিয়ে তারা আগামীকালে বগুড়ার যে জনসভায় সেখানে উপস্থিত হবে এবং তাদের সন্তান, তাদের বগুড়ার সোল জনাব তারেক রহমানকে তারা স্বাগত জানাবে, অভিনন্দন জানাবে এবং এক নজর দেখার জন্য, প্রধানমন্ত্রী হিসেবে এক নজর দেখার জন্য তারা সবাই উচ্ছ্বাসিত হয়ে আছে, আনন্দিত হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বিশাল গাড়ির বহন নিয়ে কোথাও যান না। উনি আগামীকাল আল্লাহর রহমতে ভোর 6টায় যে ঢাকা থেকে রওনা হবেন, উনি সেই আগে নির্বাচনী প্রচারণা যে বাসটি ব্যবহার করেছেন, সবার আগে বাংলাদেশ, সেই বাসটি নিয়েই উনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উন্নয়ন আর প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে অপেক্ষায় পুরো জেলা। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার অবশ্যই তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে কার্যবিধির ৭১ ধারায় সংসদ সদস্য মাহবুবুল আলম একটি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ আনলে তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে এবং উত্তরাঞ্চলের ৫০ লাখ মানুষের কল্যাণে সরকারকে অবশ্যই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এজন্য সময় দিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্পের আর্থিক ও প্রযুক্তিগত দিকগুলো খতিয়ে দেখার লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার আলোকে সরকার একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পিডিপিপি প্রস্তুত করেছে এবং এখন এটি প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রী বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। কৃষি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং অন্যান্য পরিকাঠামো সুরক্ষিত থাকবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, অবাধ তথ্য প্রবাহের যুগে সাংবাদিকতার মান উন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সহ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মাধ্যমে এআই প্রশিক্ষণ, ন্যারেটিভ তৈরি, তথ্যের বিষয়ে নীতির সহায়তা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা হয়েছে। ফ্যাক্ট চেকিং ও ভুয়া খবর নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা, মূলধারার সংবাদ মাধ্যম সহ বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা সভা ও সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছে। তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা করা ও সাংবাদিকদের সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে অপর এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, খুব শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে। জহিরুদ্দিন স্বপন আরও বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল ৪টি, ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে বেসরকারি টিভি চ্যানেল ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষাধীন নেই। সংসদে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট ও বিদেশে পাচার হওয়ার টাকা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক কাজ করছে। অপর এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী সংসদে জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ী তেলের মজুদের কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে সমন্বয়কৃত বিক্রয় মূল্য ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এই বিক্রয় মূল্য আজ থেকে কার্যকর হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব তেলের দাম সমন্বয় করেছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তেলের দাম $5 বাড়িয়েছে। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আমদানি করে মজুদ তৈরি করতে যে দাম লেগেছে, সেই দামের নিচে তেলের দাম সমন্বয় করা হয়েছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেড়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করি। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে সরকার কোনো ধরনের ঋণ গ্রহণ করবে না বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন বৈঠক নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্ববর্তী সরকারের সময় হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। ঋণ চুক্তির বিষয়ে আইএমএফ এর সঙ্গে আলোচনা আরও প্রায় 1 মাস চলতে পারে বলেও জানান অর্থমন্ত্রী। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আইএমএফ এর ঋণের কিস্তির কোনো সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে বলেও জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাথেও শেষ হয় নাই, জিডিপির সাথেও শেষ হয় নাই, ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংকের সাথে কারোর সাথে শেষ হয় না। এটা চলমান প্রক্রিয়া। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দেওয়ার, এটা দুই পক্ষেরই ব্যাপার। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই, আমাদেরও সিদ্ধান্তের ব্যাপার আছে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা চলছে। প্রবাসী বাংলাদেশিদের দেশের সম্পদ আখ্যায়িত করে দেশের উন্নয়নে তাদেরকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। ভবিষ্যতে এ ধারা আরও যাতে বাড়ানো যায় সেই ব্যাপারে তৎপরতা চালানোর আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকালে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এসব কথা বলেন মন্ত্রী। জহিরুদ্দিন স্বপন বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। সুদীর্ঘকাল ধরে সেখানে বাংলাদেশিরা বসবাস করে আসছেন। সেখানকার প্রবাসীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের পাশাপাশি দেশের গণতন্ত্রকে উন্নত করতেও ইতিবাচক ভূমিকা পালন করছেন। এ সময় ম্যানচেস্টারের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। অর্থনৈতিক উন্নয়ন সহ সমাজ ও রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি। এবার রয়েছে বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম।
বর্তমানে সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মৃত্যু। তাই হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। এর আগে গত 5 এপ্রিল দেশের 18 জেলার 30 উপজেলাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় জরুরি টিকাদান শুরু হয়। পরবর্তীতে 12 এপ্রিল থেকে রাজধানী ঢাকা সহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক পর্যায়ে শুরু হয় টিকাদান কার্যক্রম। রিপোর্ট শরীফুল ইসলামের। সারা দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আগামীকাল থেকে একযোগে শুরু হচ্ছে জরুরি বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়ে টিকাদান কার্যক্রম চলবে বিকাল 4টা পর্যন্ত। 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী সকল শিশুকে 1 ডোজ এমআর টিকা প্রদান করা হবে। আজ ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন 20 এপ্রিল থেকে শুরু হয়ে এই টিকাদান কর্মসূচি চলবে 10ই মে পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে 1 ডোজ এমআর টিকা প্রদান করা হবে। মিজেলস রুবেলা ভ্যাকসিন প্রথম ডোজ হামের বিরুদ্ধে প্রায় 93% এবং রুবেলার বিরুদ্ধে প্রায় 97% সুরক্ষা তৈরি করে। দ্বিতীয় ডোজের পর হামের বিরুদ্ধে সুরক্ষা প্রায় 97% পর্যন্ত পৌঁছে যায়। সিভিল সার্জন জানান এই টিকা হাম প্রতিরোধে শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। এই টিকা নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত। তাই বিভ্রান্ত না হয়ে সকল শিশুকে টিকা গ্রহণের আহ্বান জানান চিকিৎসকরা। এই টিকা নিরাপদ, মানসম্পন্ন, কার্যকর এবং WHO অনুমোদিত। টিকা গ্রহণের দিন শিশুর জ্বর, বমিভাব, অ্যালার্জি অথবা অসুস্থতা থাকলে টিকা প্রদান করা যাবে না। পরবর্তীতেই টিকা প্রদান করা হবে। যে শিশু গত 28 দিনের মধ্যে আমার টিকা গ্রহণ করেছে তাকে এই 28 দিন শেষ হওয়ার আগে টিকা প্রদান করা হবে না। অসুস্থ এবং বাদ পড়া শিশুরা পরবর্তী সময়ে পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন চলাকালীন সময়ে টিকা নিতে পারবে। টিকা গ্রহণের জন্য vax.epi.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নাম নিবন্ধন করতে হবে। তবে নিবন্ধন ছাড়াও শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে টিকা গ্রহণের সুযোগ রয়েছে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলেসহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই তারিখ ধার্য করেন। এর আগে সকাল ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাসহ 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এই যে 3টি অভিযোগ আমরা এনেছি মোট 10 জনকে হত্যার বিষয়ে, সেখানে তাদের বিরুদ্ধে আমরা 18টি ভিডিও ফুটেজ অডিও সহ মাননীয় ট্রাইব্যুনালে সাবমিট করেছি, যেখানে এই আসামিরা স্পষ্টত উপস্থিত আছেন, তাদেরকে দেখা যাচ্ছে এবং তারা গুলি করছেন, এরকম সিন আমরা পেয়েছি, সেগুলো প্রোভাইড করেছি এবং মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি। আমরা প্রায় 300 পৃষ্ঠার দালালিক প্রমাণপত্র দিয়েছি, জাতিসংঘের রিপোর্ট দিয়েছি, আমরা সেখানে অধিকারের রিপোর্ট দিয়েছি, তৎকালীন সময়ের পত্রপত্রিকার নিউজগুলো দিয়েছি, পত্রপত্রিকার ছবিগুলো দিয়েছি, যেখানে তারা গুলি করছেন, আন্দোলনকারীদেরকে নির্যাতন করছেন, সেই ফুটেজগুলো আমরা দিয়েছি এবং ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন এরকম সাক্ষীদেরকে আমরা দিয়েছি। সেভাবে আমরা মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি, যদি মাননীয় ট্রাইব্যুনাল এই মামলায় সার্চ গঠন করেন তাহলে এই 12 জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 21 এপ্রিল নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল। পরে এ ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ এই মামলায় সাক্ষ্য দেন গুমের শিকার মাসরুর আনোয়ার চৌধুরী। আগামীকাল তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। সকালে এসব মামলায় গ্রেপ্তার থাকা মোট 20 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা বান্ধব পরিবেশ সহজ করতে অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস OSS
ওএসএস সম্প্রসারণের অংশ হিসেবে 5টি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিডার সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী সদস্য এয়ার কমান্ডার মোহাম্মদ শাহরুল হুদা। অনুষ্ঠানে তিনি বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে ওএসএস প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। মোহাম্মদ শাহরুল হুদা বলেন, এরই অংশ হিসেবে 5টি শীর্ষস্থানীয় ব্যাংককে এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো এনসিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এই সমঝোতার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে 142টি সেবা চালু রয়েছে। এই ব্যবস্থার সঙ্গে বিডা সহ 47টি স্টেক হোল্ডার প্রতিষ্ঠান যুক্ত আছে এবং এখন পর্যন্ত 2,15,000-এর বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নতুন 5টি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র বোঝার জন্য মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ও চাহিদাকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। আজ ঢাকায় সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ সমূহ শীর্ষক জাতীয় সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী। সুস্বাস্থ্যের বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত নীতি নির্ধারণের সময় মাঠ পর্যায়ের বাস্তবতা এবং মানুষের প্রত্যাশাকে আরও গুরুত্ব দিতে হবে। ডাক্তার মোহাম্মদ শরফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের উন্নয়নের মধ্যে সুস্বাস্থ্যের বাংলাদেশের সভাপতি ডাক্তার কাজী সাইফুদ্দিন বিন নূর, ডিজিএমই মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এবার রয়েছে বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে, বিদ্যুতের অপচয় রোধ করে। বিরতির পর সংবাদে আবার স্বাগতম। এবারে আন্তর্জাতিক সংবাদ।